হ্যাঁ, যদি হয় হলে ভালো, না হলে না হলে কোনো সমস্যা নেই। চলো দেখা যাক। আচ্ছা দেখো, তাহলে পড়াবো হচ্ছে আগে প্রথম থেকে এই থেকে প্রবাসী থেকে শুরু করি। প্রবাসী ও রামানন্দ, হ্যাঁ। রামানন্দ চট্টোপাধ্যায় ইনি হচ্ছেন প্রবাসীর সম্পাদক। অ্যাকচুয়ালি এনার বাড়ি ছিল প্রথমে হচ্ছে কলকাতায়, কিন্তু কর্মসূত্রে ইনি প্রফেসরি নিয়ে, মানে প্রফেসরি চাকরি করতেন, মানে অধ্যাপকের চাকরি পেয়েছিলেন কোথায়, এলাহাবাদে। সেই এলাহাবাদ থেকে কি হয়েছিল, রামানন্দ চট্টোপাধ্যায় এলাহাবাদ থেকে হচ্ছে এই পত্রিকা প্রকাশ করেছিলেন। এই জন্য কি, এই যে নিজের দেশ ছেড়ে যখন বাইরের দেশে চলে যাচ্ছে, অর্থাৎ নিজের রাজ্য ছেড়ে যখন অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন কি হয়েছে, তার দেশ থেকে বিদেশের ব্যাপারটা আসছে, তাই সেই সোর্সে এখানে নামকরণ করা হয়েছে প্রবাসী। মানে আমার যা মনে হলো, কিন্তু তবে এর এর ভিতরকার আরও অনেক ইতিহাস আছে, তো সেগুলো তার এইটুক পড়ে তো সব কিছু পাওয়া যায় না। যাই হোক, পত্রিকা এখানে আমাদের বইয়ে যতটুকু দেওয়া আছে সেখান থেকে পড়ে আমি যতটুকু বুঝলাম যে রামানন্দ চট্টোপাধ্যায় তিনি যেহেতু কলকাতায় থাকতেন, চলে গিয়েছেন কর্মসূত্রে বিদেশ, অর্থাৎ এলাহাবাদে, বিদেশ বলবো না, এলাহাবাদে চলে গিয়েছিলেন। ওই জন্য কি হচ্ছে যে এখানে রামানন্দ এই পত্রিকার নাম দিয়েছে প্রবাসী। তার আগেও অবশ্য দুটো তিনটে পত্রিকার সম্পাদক তিনি ছিলেন। এবার দেখো, বলছে যে 1347 সালের প্রবাসীর লেখক গোষ্ঠীর যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে এই সংখ্যাটা হচ্ছে 354। আগে একটুখানি বাইরের তথ্য, এটা মানে পড়ানোর যে সিস্টেম সেটা হচ্ছে কি, আগে পত্রিকা কোথা থেকে এলো, কোথা থেকে তৈরি হচ্ছে, কিভাবে, মানে এর পটভূমি কী, সে সমস্ত বলে টুলে নেওয়া। কিন্তু এখানে একটুখানি দেখো, ওই যেমন করে তোমাদের বইয়ে যেমন তথ্য আকারে সাজিয়ে দেওয়া আছে, ঠিক তেমনই তথ্য আকারে পরপর সাজানো আছে। তাই এখানে কি বলছে দেখো, 1347 প্রবাসী লেখক গোষ্ঠীর যে তালিকা, তাতে কি হয়েছে যে লেখকের সংখ্যা কত ছিল তখন প্রবাসীতে, 354। তার মানে বিশাল প্রচুর পরিমাণে লেখক এখানে লিখতেন এই পত্রিকায়, এতে সন্দেহ নেই। প্রবাসী পত্রিকা প্রকাশিত হয় কবে, তাহলে 1308 বঙ্গাব্দে বৈশাখ মাসে। 8 বঙ্গাব্দে বৈশাখ মাসে। বলছে ভারতবর্ষ ছিল সমসাময়িক, এটা কিন্তু ভারতবর্ষ না, দেশ নাই, ভারতবর্ষ পত্রিকা। কিছু কিছু জায়গায় বানান আছে, কিছু কিছু জায়গায় ব্যাপার আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সব কিন্তু এরকম নেই, একটুখানি ঠিক করে নিয়ে পড়তে হবে। ভারতবর্ষ ছিল সমসাময়িক অপর একটি জনপ্রিয় পত্রিকা, তার মানে ভারতবর্ষ পত্রিকা। আর প্রকাশিত হয় 1320 আষাঢ় মাসে। এই ভারতবর্ষ পত্রিকা কবে প্রকাশিত হয়, 1320 আষাঢ় মাসে। বলছে প্রবাসী দীর্ঘ 60 বছর ধরে প্রকাশিত হয়। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যেমন মন্তব্য একটা দিয়ে দিলে সাইটে যে প্রবাসী এতদিন ধরে পত্রিকা করেছে। তত্ত্ববোধনী যেমন 90 বছর, সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে প্রায় 90 বছর তত্ত্ববোধনী হয়। তত্ত্ববোধনী 90 বছর প্রকাশিত হয়, তারপরে বন্ধ হয়। কিন্তু এখানে প্রবাসী হচ্ছে কত, মাত্র 60 বছর। তা দেখো, এবার রামানন্দ সম্পর্কে আমরা কিছু পড়ি। বাঁকুড়ার শহরের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশের রামানন্দের জন্ম হয় 1865 সালের 28 মে। মতান্তরে 31 মে। মা পুরো সুন্দরী, ছিলেন এক আদর্শ নারী। আর বাবা হচ্ছে, এটা এটা তো না, না না দাদা, এরই আছে, এটা পুরো লেখাটা ওঠেনি। 1 মিনিট, পুরো লেখাটা ওঠেনি। দেখি আমার সে বই কোথায় গেল, একটুখানি রামানন্দ সবুজ পত্রের ইতিহাসটা ভালো, আবার হচ্ছে কল্লোলের পত্রিকার ঘটনাটা ভালো, কি করে প্রকাশ করলো এই ঘটনাটাও ভালো। মানে যে কটা পত্রিকা আমাদের দেওয়া আছে প্রত্যেকটাই বেশ ভালো।
1 মিনিট, পেয়ে গিয়েছি প্রায়। আচ্ছা, এই ব্যাপার হয়েছে। এটা কি হবে? এইটা হবে শ্রীনাথ সেন। এই দেখো, তাহলে ব্যাপারটা হচ্ছে শ্রীনাথ থ দ হয়ে গেছে এখানে, শ্রীনাথ 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 কি বলছে? সেনাথ হয়েছে, এটা শ্রীনাথ চট্টোপাধ্যায় হবে। আচ্ছা, সেন বলছিলাম আমি, এটা সেন না, শ্রীনাথ চট্টোপাধ্যায়, তাদের উপাধি ছিল চট্টোপাধ্যায়। আচ্ছা, শ্রীনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া জেলার জেলের কাজ করতেন, মানে হচ্ছে ওই যে জেলের যে জেলার হয় আর কি, পুলিশে কাজ করতেন। তার মার নাম কি? পুরসুন্দরী। বলছে শ্রীনাথ ভট্টাচার্য কর্ম ও ভট্টাচার্য উপাধি ত্যাগ করে কি নেন? চট্টোপাধ্যায় উপাধিতে ট্রান্সফার হন আর কি। চট্টোপাধ্যায় উপাধি ধারণ করেন, তুমি যা বলো। এরকম অনেকেই আছেন যেগুলো পরে ভবিষ্যৎ, মানে এখন এক ধরনের উপাধি, পরে সেগুলোকে চেঞ্জ করে নিয়ে অন্য ধরনের উপাধি করে নিয়েছিলেন। তা যেমন জীবনানন্দ দাশগুপ্ত শুধু দাস বানিয়ে নিয়েছিল। কি বলছে? 5-6 বছর বয়সে রামানন্দের অক্ষর পরিচয় হয় তার সেজ জ্যাঠামশাইয়ের টোলে কোথায় কি পড়ানো হয়? সংস্কৃত পড়ানো হয়। সংস্কৃত পড়ানোর যে আঁকড়া, সেটা হচ্ছে টোলে। তাহলে কত বছর বয়সে? 5-6 বছর বয়সে। বলছে 10 বছর বয়সে তিনি ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক টাকা পান? না 4 টাকা পান। ক টাকা? 4 টাকা। বয়স কত? 10 বছর। প্রবেশিকা পরীক্ষায় 4র্থ স্থান লাভ করে 20 টাকা বৃত্তি পান। তাহলে কততম স্থান পাই প্রবেশিকা পরীক্ষায়? প্রবেশিকা পরীক্ষা হচ্ছে 4th হওয়ার জন্য কত টাকা পাই? 20 টাকা। তখনকার দিনে কিন্তু এই 20 টাকা কিন্তু প্রচুর টাকা। তাহলে মানে 10 পয়সায় কিন্তু অনেক কিছু হতো। তাহলে বুঝতে পারছো, 1 পয়সায় বেশ ভালো খাবার হতো তখনকার দিনে, এইরকম ব্যাপার। তাহলে 20 টাকা তখনকার দিনে পাওয়া মানে ভালো ব্যাপার একটা। বলছে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং সেখান থেকে পরীক্ষা না দিয়ে পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পরীক্ষা দিয়ে 1885 খ্রিস্টাব্দে ফার্স্ট আর্টস পরীক্ষায় প্রথম বিভাগে 4র্থ স্থান লাভ করেন। বিএ করার জন্য তিনি প্রেসিডেন্সি কলেজে, এটা বিএ করবার না, বিএ আচ্ছা দেখি বিএ না বিএ, এটা একটু দেখে নি। দেখেছো, বললাম না বিএ পড়বার জন্য, বিএ পড়া। বিএ পড়বার জন্য তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলে অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারেনি। আমি সেই জন্য ভাবছি ব্যাপারটা কেমন হলো, যে কলেজে ভর্তি হতে যাচ্ছে এই লোক, আবার এদিকে বিয়ে আসছে কোথা থেকে। যাক, পরের বছর 1887 খ্রিস্টাব্দে সিটি কলেজ থেকে অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএ পাশ করেন। আচ্ছা, সিটি কলেজ থেকে কত টাকা? দেখো, 40 টাকা রিপন স্কলারশিপ পান। রিপন লর্ড রিপন বলে একটা লোক ছিল না, মনে আছে? ইতিহাসে পড়েছো লর্ড রিপন, লর্ড রিপন কার্জন। এই লর্ড রিপনের নাম অনুসারে এই রিপন স্কলারশিপ। তা সিটি কলেজ থেকে ক টাকার স্কলারশিপ পেয়েছিল? 40 টাকার। হচ্ছে এলাহাবাদবাসী জ্ঞানেন্দ্র মোহন দাস বলেন, সে আজ থেকে 31 বছর আগেকার কথা, 31 বছর আগেকার কথা। কি বলছে? 1895 অব্দের 21 কি 22 সেপ্টেম্বর প্রবাসীর ভাবী জন্মদাতা 29 বছর বয়সে কলকাতা সিটি কলেজ হইতে এলাহাবাদ কায়স্থ কলেজের প্রিন্সিপাল হইয়া এখানে আসিয়াছিলেন। তাহলে দেখো, কর্মসূত্রে কি হয়েছে? এলাহাবাদের কায়স্থ কলেজে তিনি প্রিন্সিপাল হয়ে আসেন। তারপর বলছে তিনি প্রথমে কাটরা নিবাসী বাবু কেদারনাথ মণ্ডলের গৃহে আসিয়া নামেন। দিন কয়েক পরে 6 অক্টোবর
মেয় মেয় এটা মেয় রোডে 2 নম্বর বাড়ি ভাড়া করিয়া বাস করিতে থাকেন। সেই সময়ের কথা হইতেছে, সে সময় এলাহাবাদের বাংলা ভাষা সাহিত্য চর্চা দ্বিতীয় যুগ চলিতেছে। এটা কিন্তু ভালো মন্তব্য, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি, মানে মন্তব্য দিয়ে দিতে পারে যে যখন এলাহাবাদে গিয়ে তিনি হচ্ছে কলেজে প্রিন্সিপালে চাকরি নিচ্ছেন, ঠিক সেই সময় এলাহাবাদে বাংলা ভাষা সাহিত্য চর্চার দ্বিতীয় যুগ চলিতেছে। কখন এইসব ছোট ছোট কিওয়ার্ডের মধ্যে দিয়ে কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিয়ে প্রথম যুগ চলিতেছে, দ্বিতীয় যুগ চলিতেছে, এরকম বলে তোমাদের ট্রু ফলস দিয়ে দিতে পারে। তারপর কি বলতে দেখো, অর্ধ শতাব্দী প্রায় প্রয়াগদূত নামের বাংলা সাহিত্যিক পথের সম্পাদক প্রয়াগদূত, এটা হচ্ছে একটা কি বাংলা সাহিত্যিক পথের সম্পাদক স্বর্গীয় বাবু অবিনাশ চন্দ্র মজুমদার, অ্যাংলো বেঙ্গলি স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাবু শীতল চন্দ্র গুপ্ত, অপচয় ও উন্নতি প্রণেতা স্বর্গীয় বাবু বিষ্ণুচরণ। এইগুলো কি করতে হবে, এইগুলো কি হতে হবে, এইরকম করে লিখে রাখতে হবে খাতায়। অপচয় ও উন্নতি প্রণেতা স্বর্গীয় বাবু বিষ্ণুচরণ মৈত্র। তাদের সমসাময়িক সাহিত্য অনুরাগী কয়েকজন প্রবাসী বাঙালি প্রথম যুগের প্রবর্তন করেন। তাহলে এই এনাদের নাম প্লাস তাদের সঙ্গে যে যে বিষয়গুলো জড়িত এগুলো আলাদা করে লিখে রাখতে হবে। খাতা যখন নোট তৈরি করবে তখন এভাবে করবে। প্রবাসী পত্রিকার সম্পাদনার আগে তিনি দাসী নামক একটি মাসিক পত্রিকা ও প্রদীপ নামক একটি পত্রিকার সম্পাদনা করেন। এইগুলো হচ্ছে পরীক্ষায় দেয় যে প্রবাসী পত্রিকার আগে তিনি কোন কোন পত্রিকায় হচ্ছে প্রকাশ করেছিলেন, তাহলে মানে সম্পাদক ছিলেন। কোনগুলো? দাসী আর প্রদীপ। রঞ্জেন, এটা রঞ্জেনই হবে, হ্যাঁ। রঞ্জেন আলোক শীর্ষক একটি প্রবন্ধে দাসীতে, মানে এই দাসী ওই পত্রিকা দাসীতে প্রকাশ করিবার জন্য দিয়ে আসেন। তখন এক্স-রে সংজ্ঞা তত প্রচলন নাই, প্রবন্ধটি দাসীতে বাহির হইয়াছিল। রামানন্দ বাবু কর্নেলগঞ্জ হইতে ব্যারিস্টার রোশনলালের বাড়ির নিকট সাউথ রোডের 2/1 নম্বর বাড়িতে বাস করিতে থাকেন। এই বাড়িতে প্রবাসীর জন্ম হয়। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রবাসীর জন্ম হয় কোন বাড়ি থেকে? উত্তর হচ্ছে রামানন্দ বাবু কর্নেলগঞ্জ হইতে ব্যারিস্টার রোশনলালের বাড়ির নিকট সাউথ রোডের 2/1 নম্বর বাড়িতে। তাহলে ব্যারিস্টার রোশনলালের বাড়ির নিকটে, জায়গাটা কোথায়? কর্নেলগঞ্জ হইতে, মানে কর্নেলগঞ্জের থেকে কি যে ব্যারিস্টার রোশনলালের বাড়ি তার নিকটে সাউথ রোডে 2/1 নম্বর বাড়িতে বাস করেন এবং সেখানে প্রবাসের জন্ম হয়। প্রবাসের জন্ম হয় না, এটা প্রবাসীর জন্ম হয়, এরকম হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ইন্ডিয়ান প্রেসের জন্য চরিত্র গঠন নামক একটি পুস্তক লিখেছিলেন। তাহলে ইন্ডিয়ান প্রেসের জন্য, এটা ইন্ডিয়ান প্রেস, এটা একটা সংবাদপত্রের নাম। কি? চরিত্র গঠন। প্রবন্ধের নাম কি? চরিত্র গঠন। এরপরে কি বলছে দেখো, বইখানি প্রবাসীর বাহির হইবার 1 বছর পরে বাহির হইয়াছিল। যাক, এ গেল। তিনি আমায় প্রবাসীর প্রথম সংখ্যায় রানা কুম্ভের ক্ষীরোদকুম্ভ সম্বন্ধে একটি প্রবন্ধ লিখিতে বলেন এবং এটা একটা ইংরাজি বই থেকে ক্ষীরোদকুম্ভ চরিত্রটি দেখিয়ে তিনি বলেন এই চিত্রটি প্রথম সংখ্যার পুরুষ চিত্র হবে। এটা বানানটা ঠিকই আছে, আমি পরে দেখেছি। তাহলে ক্ষীরোদকুম্ভর এই যে ছবিটা সেইটা প্রবাসীতে প্রথম কি হবে? পুরো আর কি, প্রথমে উপরে যে চিত্রটা দিয়েই করে না, সেইটা সেই ক্ষীরোদকুম্ভ চিত্র ছিল প্রথমে উপরে, এইটা। জ্ঞানেন্দ্রমোহন রচনাটি প্রথম সংখ্যাতে প্রকাশিত হয়েছিল। বিলেতি উচ্চ শিক্ষা লাভের জন্য রামানন্দ স্টেট স্কলারশিপ পেয়েছিলেন। বেশ ভালো কথা। সিটি কলেজের অধ্যাপক পদে, এইটা একবার ইউজিসি নেটে দিয়েছিল, দেখো ইউজিসি নেটে দিয়েছিল কি সেটা? এটা হচ্ছে যে অধ্যাপক পদে বেতন ছিল তার কত? 140 টাকা। কিন্তু এলাহাবাদে চাকরিতে তাকে প্রস্তাব দেওয়া হয় তার 250 টাকা মাইনে। রামানন্দ শিক্ষক হেরম্বর চন্দ্র মৈত্র তার বেতন 200 টাকা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সেই আবেদন কর্তৃপক্ষ রক্ষা করেনি।
সেই কারণে রামানন্দ এলাহাবাদে কাজ, সেই কারণে কি হয়, এলাহাবাদে ওই কলেজে সে অধ্যক্ষ পদ গ্রহণ করে। মানে রামানন্দ হচ্ছে তার যে শিক্ষক হিরম্বর চন্দ্র মৈত্র কি করেন, যে তার যে জায়গায় আগে কাজ করতেন সেই জায়গায় কি করেন, যে না এনার ছিল সিটি কলেজে বেতন ছিল কত, 140 টাকা, সেখান থেকে বেতন হওয়ার কথা কত 200 টাকা জন সুপারিশ করেন, সে সুপারিশ তার কর্তৃপক্ষ মানল না। তারপরে তিনি কিন্তু ওই 250 টাকা বেতনের জন্য কোথায় চলে গেলেন, এলাহাবাদে চলে গেলেন। কারণ তখনকার দিনে পয়সা তো অনেক কিছু ম্যাটার করে, টাকা পয়সা খাটাখাটনি করবে, তো সেই রকম বেতন যদি না পায় তাহলে থাকবে কেন সেই জায়গায়, এই ব্যাপারটা হচ্ছে। রামানন্দ ইন্ডিয়া ইন বন্ডেজ হার রাইট টু ফ্রিডম গ্রন্থের ভারতীয় সংস্করণ প্রকাশ করেন 1928-এর 21শে ডিসেম্বর। বইটি ভারত হিতৈষী জেটি সান্ডারল্যান্ডের লেখা। তাহলে এই বইটি কার লেখা, এইটাই হচ্ছে এখানকার মূল বিষয়বস্তু। বইটিতে ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে মত প্রকাশ করা হয়েছে। মুদ্রাকর ও প্রকাশক ছাড়াও রাজদ্রোহ, এটা তো হবে না, রাজদ্রোহের অপরাধে রামানন্দর গ্রেপ্তার করা হয় 1929 6 জুন। তাহলে রামানন্দকে গ্রেপ্তার করা হচ্ছে 1929 6 জুন। কিসের জন্যে, এই বইটির জন্য। প্রবাসীর মুখবাণীতে, এটা ক্ষয়কার হবে না, ময়সু খ এরকম হবে। মুখবাণীতে মুদ্রিত হয়েছিল গোবিন্দচন্দ্র রায়ের কবিতা, এটা গুরুত্বপূর্ণ। মুখবাণীতে কার কবিতা ছাপা হয়েছিল, তাহলে কবিতার প্রথম 2 লাইন দেখো, নিজ বাসে ঘুমিয়ে পরবাসী হলে। এই যে কেন বলছে নিজ বাসে ঘুমিয়ে পরবাসী হলে, কারণ ওই যে নিজে কলকাতা ছেলে সিটি কলেজ ছেলে এলাহাবাদে চলে গেল, তাই বলছে পরবাসী হলে। পরদাস ক্ষতে সমুদায় দিলে। বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র রামানন্দ প্রায় 20 বছর শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। এই কারণেই শিক্ষা বিষয়ক বহু রচনা প্রবাসীতে স্থান পেয়েছে। তাহলে কত বছর ছিল, 20 বছর। এটা হেরফের করে দিতে পারে, এটা খুব ভালো পয়েন্ট। এক সময়ে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় খেলো ও ম্যাকডোনাল্ড কমিটির শিক্ষা কমিটির সদস্য ছিলেন। ব্রহ্ম নেতা শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু প্রমুখ মিলে সেকালে ছাত্রদের জন্য ছাত্র সমাজ গঠন করেন। 1909, 1912, 1913 খ্রিস্টাব্দে রামানন্দ ছাত্র সমাজের সভাপতি ছিলেন। তার মানে ইনি কিছুটা দেখো আবার ব্রহ্ম সমাজের দিকেও ঘুরে, এটা তার ব্যক্তিগত লাইফ আর কি, এইগুলো। আর এটা তার শিক্ষা জীবনে কি করেছে সেই ব্যাপারটা। নারী জাতির উন্নতি কামনা করেছিলেন, নারী জাতির উন্নতি কামনা ছিল তার আরেকটি ব্রত। তার মানে মেয়েদের শিক্ষা দীক্ষার জন্য তিনি যথেষ্ট ভাবিত ছিলেন আর কি, তাদের হিতে কথা বলতেন। প্রবাসীতে লিখেছেন, স্ত্রী শিক্ষার একান্ত আবশ্যিকতা এখনও নতুন করিয়া প্রমাণ করিবার প্রয়োজন নাই। তার মানে স্ত্রী শিক্ষার পক্ষে তিনি মত দিতেন সবসময়। দেশি জিনিস ব্যবহার করা, দেশে কলকারখানা গড়ে তোলা, উৎপাদন বৃদ্ধি করার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছিলেন। এ সম্বন্ধে বহু রচনা প্রবাসীতে প্রকাশিত হয়েছে। মানে তাহলে তার নিজের কি বলবো এটাকে, স্বদেশীয় ভাব, নিজের দেশের প্রতি একটা যে টান, সেটা তার মধ্যে ছিল। রাজনীতির প্রশ্নে রামানন্দ ভারতীয় কংগ্রেসের সর্বনীতির সঙ্গে একমত না হলেও সাধারণভাবে তিনি কংগ্রেসের পরিকল্পনার সমর্থক ছিলেন। তার মানে তিনি তখন ওই গান্ধীজির পার্টি করতেন, কংগ্রেসের নীতিতে বিশ্বাসী ছিলেন আর কি। তখন তো ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পার্টি ছিল হচ্ছে কংগ্রেস, গান্ধীজির আদর্শে বিশ্বাসী পার্টি কংগ্রেস পার্টি। ভারতবর্ষের এত বড় একটা সম্পদ সামান্য রকমের শৌখিন সহযোগিতা বর্জন হেতু ইংরেজ ছাড়িয়া দিবে এ দুরাশা মাত্র। তাহলে
এই যে থট, এই যে চিন্তা ভাবনা, এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। মানে ইনি বলতে চাইছেন যে ভারতবর্ষ এই যে এত সম্পদের ভান্ডার, আর ইংরেজ যে এই যে সহযোগ কিছুটা কি শৌখিন সহযোগিতা বর্জন, এই যে সামান্য একটা কি অসহযোগিতা আন্দোলন, তো এই অসহযোগ আন্দোলন মানে অসহযোগ আন্দোলন, এই অসহযোগ আন্দোলন করলে কি ইংরেজদের সঙ্গে অসহযোগ করলে কি ইংরেজরা দেশ ছেড়ে চলে যাবে? এটা কখনোই না। তিনি এই জন্যে এইরকম মন্তব্য করছেন যে ইংরেজ এত পাগল না যে এত বড় বিরাট সম্পত্তি শুধুমাত্র এইটুকুন মানে এইরকম সামান্য প্রতিবাদে হচ্ছে ইংরেজদের ছেড়ে চলে যাবে, এইরকম করে ব্যাপার না। এইরকম হলে তো ইংরেজ বহুবার ভারত ছেড়ে চলে যেত। এখানে একটা সাল একটু ভুল লেখা আছে, এটা হচ্ছে 18 হবে। হ্যাঁ, 1899 খ্রিস্টাব্দে মাদ্রাজে কংগ্রেস অধিবেশনে তিনি যোগ দেন। এটা তার রাজনৈতিক লাইফ। 1315 খ্রিস্টাব্দে বঙ্গাব্দে প্রবাসীতে তিনি লিখেছেন, সভ্য জগতে স্বাধীনতা রক্ষা বা লাভের জন্য যুদ্ধে নরহত্যা বৈধ বলে পরিগণিত। আচ্ছা, ইহা অপেক্ষা উচ্চতর আদর্শ সম্পূর্ণ অহিংসামূলক আদর্শ ভবিষ্যৎ মানব সমাজে গৃহীত হইবে বলি আমার বিশ্বাস। আচ্ছা, এক মিনিট, কি হলো দেখি। এমন হলো কেন? দেখো, শোনা আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কই সে প্রতীক কোথায় চলে গেল? যাক, দেখো এখানে কি বলতে চাইছে যে তো প্রবাসীতে লিখেছেন, সভ্য জগতে স্বাধীনতা রক্ষা বা লাভের জন্য যুদ্ধে নরহত্যা বৈধ বলে পরিগণিত। এখানে একটা যে চিন্তা ভাবনা, সে চিন্তা ভাবনাটা স্যার স্ক্রিন শেয়ার করেছেন। আচ্ছা, ওইটা কেটে গিয়ে যারা হয়ে যাবে এখন। দেখি তো এটা চলছে কিনা। হ্যাঁ, এটা তো চলছে, চলো দেখা যাক কি বলছে। যে মানে সভ্য জগতে যদি মানে আমি একটা ধরে নিলাম যে ভারতবর্ষে যে সময় ইংরেজরা শাসন করছে, তখন ইংরেজদের হাত থেকে যদি আমাদেরকে স্বাধীনতা আনতে হয়, তাহলে সেক্ষেত্রে নরবলি অবশ্যই বৈধ। তা বলতে সভ্য জগতে স্বাধীনতা রক্ষা বা লাভের জন্য যুদ্ধে নরহত্যা বৈধ বলে পরিগণিত। তো ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষে যদি স্বাধীনতা আনতে হয়, ইংরেজদের যদি তাড়াতে হয়, তাহলে কি করতে হবে? অবশ্যই রক্তক্ষরণ অবশ্যই প্রয়োজন। রক্তক্ষরণ ছাড়া এই ইংরেজ কখনোই ভারত ছেড়ে যাবে না। এটাই হচ্ছে কিন্তু তার কথা মানে বলার আসল উদ্দেশ্য হচ্ছে, ইহা অপেক্ষাতর উচ্চতর আদর্শ হচ্ছে অহিংসামূলক আদর্শ ভবিষ্যতের মানব সমাজে গৃহীত হইবে বলে বিশ্বাস। মানে ভবিষ্যতে এই যে অহিংসামূলক আদর্শ যে নীতি, এটা কিন্তু খুব ভালো নীতি একটা, এটা ভবিষ্যতে আমাদের মানব সমাজে গৃহীত হবে। বলছে এই লেখা যখন তিনি লিখেছেন, তখন গান্ধীজি অহিংসা নিতে সূচনা হয়। অহিংসা নিতে না, এটা নীতি হবে, অহিংসা নীতি সূচনা হয়নি। দেখো, অহিংসা নীতির কিন্তু হচ্ছে কি সৃষ্টি এর অনেক এর আগে অনেক মানুষের মনে এরকম ছিল আর কি। হচ্ছে কোনো কোনো বিষয়ে গান্ধীজি, সুভাষচন্দ্র, আশুতোষ মুখোপাধ্যায় প্রভৃতি স্বনামধন্য ব্যক্তিরও সমালোচনা করতে ছাড়েননি তিনি। রামানন্দ ছিলেন রামমোহন রায়ের একান্ত গুণমুগ্ধ ভক্ত। এটা একবার ইউজিসি নেটে প্রশ্ন দিয়েছিল যে
রামমোহন রায়ের একান্ত গুণমুগ্ধ ভক্ত ছিলেন রামানন্দ। তাহলে রামমোহনকে প্রশংসা করে বহু লেখা তিনি লিখেছেন তার প্রবাসীতে। তাহলে তিনি কিন্তু রামানন্দ ছিলেন রামমোহনের ভক্ত। একবার ইতিহাসবিদ ব্রজেন্দ্রনাথ ভট্টাচার্য পুরনো কাগজ ঘেঁটে কিছু তথ্য বের করেন এবং করে আনলেন, এবং যেমন রামমোহনের হিন্দু পত্নীর সঙ্গে মুসলমান পত্নী ও পুত্র ইত্যাদি, তখন সত্যনিষ্ঠার পরিচয় দিয়ে সেসব লেখা তিনি ছেপেছেন। তাহলে রামমোহন সম্পর্কে মানে তিনি ছিলেন রামমোহনের অ্যাকচুয়ালি খুব বড় হচ্ছে গুণমুগ্ধ ফ্যান আর কি, গুণমুগ্ধ ভক্ত, একান্ত একনিষ্ঠ ভক্ত। কিন্তু তাই বলে যে রামমোহনের সত্যতা তিনি লিখবেন না এরকম ব্যাপার না, যা সত্য সেটাইকে তিনি তার পরিচয় দিয়েছেন। প্রবাসী 1340 ফাল্গুন সংখ্যায় তিনি লিখেছেন, রামমোহন রায়কে যারা ভক্তি করেন তারা এরূপ কখনো আশা করতে পারেন না যে তাহার সমালোচনা হইবে না। তাহলে বিষয়টা বোঝা গেল, মানে যে রামমোহনকে যারা ভক্তি করে তারা যদি ভুলে থাকে যে না রামমোহনের কোনো বিরূপ সমালোচনা করা যাবে না, এটা কিন্তু ভুল ধারণা। কারণ রামমোহন রায়কে রামানন্দ চট্টোপাধ্যায় সমালোচনা করতে ছাড়েননি। কেন? তার একনিষ্ঠ ফ্যান হওয়া সত্ত্বেও তিনি তার কিন্তু ভালো মন্দ সব দিকে তুলে ধরেছেন। ভালো কাজ করলে ভালো কথা বলেছেন, খারাপ কাজ করলে খারাপ কথা বলেছেন। রামকৃষ্ণদেব সম্বন্ধে রামানন্দের মনোভাব 1342 প্রবাসী, এটা মাপ না, এটা মাঘ হবে, হ্যাঁ এটা মাঘ হবে, মাঘ সংখ্যায় প্রকাশিত হয়। রামকৃষ্ণ যে ভারতবর্ষে জন্মগ্রহণ করিয়াছেন ইহা ভারতবর্ষের পরম গৌরব। তার মনকে রামকৃষ্ণকে যথেষ্ট শ্রদ্ধা করতেন, খুব শ্রদ্ধা করতেন। আর রামানন্দ ছিলেন সেবাব্রতী। তারপর এরপরে দেখো, প্রবাসী পত্রিকার নেপালচন্দ্র রায় লিখছেন কি, এলাহাবাদ শহরে যখন প্লেগ দুরন্ত প্রকোপ, চারিপাশে মৃত্যুর দারুণ বিভীষিকা, তাহার মধ্যে রামানন্দবাবু কিছুমাত্র ভীতিও হয় নাই। এটা ভীতি হবে মনে হয়, ভীতি হয় না। তখন তার পাশে ছিলেন সেবাব্রতী ইন্দুভূষণ রায়। এটা ইউজিসি নেটের প্রশ্ন। ব্রতী এটা দীর্ঘই হবে, হ্যাঁ ব্রতী। আর ইন্দুভূষণ রায় এটা ঠিক, এটা ইউজিসি নেটের প্রশ্ন, খুব আগেরবার দিয়েছিল, আগেরবার কি তার আগেরবার। কি বলছে দেখো, দুরন্ত রোগে নিউ সেন্ট্রাল কলেজের অঙ্কশাস্ত্রের অধ্যাপক উমেশচন্দ্র ঘোষের পত্নীর মৃত্যু হয়। রামানন্দবাবু ছিলেন ব্রাহ্মণ কি, এটা কি উচ্চারণ হবে, ব্রাহ্মণত্ব, এটা বানানটা এইরকম হবে, তয় তয় ব এরকম। ক্ষত্রিয়ত্বের দাবি আমি করি না, আমি বড় জোর শূদ্র, সে ভাই আমার কাজ, তাই দাসাশ্রমের কাজ নিয়েছেন। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কি বলছেন দেখো, শান্তিনিকেতনে একবার রামানন্দকে বলেছিলেন, বিরাট পুরুষের 4 অঙ্গে 4 বর্ণের মূল আধার, আপনার মধ্যেও তেমনি ব্রাহ্মণের মনীষা, ক্ষত্রিয়ের নির্ভীক সাধনা, বৈশ্যের, এটা বানানটা ভুল আছে, এইরকম হবে, বৈশ্যের জ্ঞান ভাণ্ডার ও সূত্রের ঐকিক সেবা, এটা সূত্র না, শূদ্রদের জাতি আর কি, বেদে যে জাতি 4 ভাগ সেটা, আপনি সেই হিসাবে পরিপূর্ণ মানুষ। এইগুলো কেমন প্রশ্ন দেয় বলো তো, এইগুলো মন্তব্যগুলো তুলে দেবে, দিয়ে বলবে যে এটা কার উক্তি। তাহলে এইগুলো জেনে রাখতে হবে। রামানন্দের কয় কন্যা ছিল? 2টি কন্যা ছিল, শান্তা দেবী আর সীতা দেবী। শান্তা দেবীর কথা আমরা বহুবার পাবো, বহুবার, যারা লেখিকা হিসাবে সুপরিচিত, পরবর্তীতে লেখিকা প্রচুর লেখা লিখেছেন। রামানন্দের এই নিজের শান্তা দেবী যে কন্যা, এই যে বড় কন্যা, এই কন্যা হচ্ছে ওই প্রবাসীতেও প্রচুর লেখা লিখেছেন। কি বলছে, রবীন্দ্রনাথ রামানন্দ ছিল পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, গভীর শ্রদ্ধাশীল, প্রবাসীর প্রাণ পুরুষ ছিলেন রবীন্দ্রনাথ। এটা কিন্তু ইউজিসি নেটের প্রশ্ন, এই লাইনটুকু, প্রবাসীর প্রাণ পুরুষ ছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে রামানন্দের একসময় মান অভিমান ক্ষোভের জটিল চক্রে জড়িয়ে পড়েন। তাদের রামানন্দ পুত্র অশোক কুমার চট্টোপাধ্যায় এর যৌবন সুলভ উচ্ছ্বাস প্রসূত বিতর্কিত মন্তব্য কিছুটা দায়ী, অন্য কারণে ছিল অতি ঘনিষ্ঠতা বিদ্বেষের জন্ম দেয়। এটা কিন্তু খুব ভালো কথা,
কারোর সঙ্গে বেশি সখ্যতা রাখা ঠিক না, বেশি অত মিল রাখা ঠিক না। রামানন্দ এক সময় মনে হয়েছে প্রবাসী কি উপেক্ষা ও বঞ্চিত করে বিচিত্রায় লেখা প্রকাশ করেছেন। বিচিত্রা কি? বিচিত্রা এটা কিন্তু পত্রিকা, এটা পত্রিকার নাম। এই পত্রিকায় রবীন্দ্রনাথ তিনি যে লিখছেন এটা কিন্তু রামানন্দের সন্দেহ হয়েছিল যে তিনি আমাদেরকে কোনো লেখা টাকা পাঠান না, সেটা না পাঠিয়ে কি তিনি কি বিচিত্রা পত্রিকায় লিখছেন, সেটাই বলতে চাইছে। এর জন্য তার মনে কিন্তু একটু ক্ষোভও ছিল। বিচিত্রা পত্রিকার আর্থিক আনুকূল্য ছিল যথেষ্ট আকর্ষণীয়, মানে বিচিত্রা পত্রিকা থেকে যথেষ্ট পরিমাণ মুনাফা আসতো, টাকা পয়সা দিত আর কি রবীন্দ্রনাথকে, যথেষ্ট আকর্ষণীয়। সেটা বিচিত্রার সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তার স্মৃতিকথা জানিয়েছেন। 3 পুরুষ উপন্যাস যার পরবর্তীতে নাম হয় যোগাযোগ। তাহলে এটাও কিন্তু ওই যে বিচিত্রায় ছাপা হয়। নটরাজ লেখার জন্য 1 সহস্র, তাহলে নটরাজ লেখার জন্য কত? 1 সহস্র টাকার চেক। আর যোগাযোগ উপন্যাস বিচিত্রায় প্রকাশ করার জন্য রবীন্দ্রনাথকে 3000 টাকার চেক দিয়েছিলেন। তাহলে বলো, যে পত্রিকায় যত টাকা পয়সা, যত মুনাফা দেবে, সেই পত্রিকাতেই তো তিনি কাজ করবেন। এটা তো আর কারোর ধরা বাঁধা, কোনো কবি সাহিত্যিকতা কারোর ধরা বাঁধা না। কিন্তু একটা ছিল, শরৎচন্দ্র যেমন প্রবাসীতে কখনো কোনো লেখা লেখেননি, শরৎচন্দ্র কোনো লেখাই লেখেন। এ তার তুমি হচ্ছে ব্যক্তিগত রসই বলো আর অন্য কোনো রসই বলো, আছে এর পিছনে কোনো কারণ, এ নিয়েও অনেক বিতর্ক আছে। বসুমতীতে পূজার লেখার জন্য 600 টাকা পেয়েছেন, এগুলো রবীন্দ্রনাথ থেকে দেওয়া হয়েছিল আর কি। তাহলে যেখানে এত টাকা করে দিচ্ছে সেখানে কি করবে? অন্য পত্রিকায় আসবে যদি তার দাম ভালো না পায়। রামানন্দর কাছে বসুমতীর 9টি পত্রিকা, এই 9টির পূজা বসুমতীকে দেওয়া তিনি 9টির পুরস্কার বলে একাধিকবার উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ শেষের কবিতা প্রবাসীতে পাঠান, তাহলে এটা ভালো। রবীন্দ্রনাথের শেষের কবিতা কি বলে? এটা একটা উপন্যাস। শেষের কবিতা উপন্যাসটি কোথায় পাঠান? প্রবাসীতে। তোমরা বাংলা ছাত্র সবাই সব কিছুই জানো। 1313 বঙ্গদর্শনের সম্পাদক পদত্যাগ করার পর 1314 থেকে রবীন্দ্রনাথ প্রবাসীতে লেখা প্রকাশ শুরু করেন। ওই যে আগের দিন পড়ালাম না যে রবীন্দ্রনাথ একটা সময় বঙ্গদর্শনের করে, শেষকালে একদম শেষের দিকে রবীন্দ্রনাথ কিছুটা হাল ধরে, সেটা হচ্ছে নবপর্যায় বঙ্গদর্শন। তারপরে বলছে 1313 বঙ্গদর্শন সম্পাদক পদ ত্যাগ করেন, করে তারপরে কি বলছে 1314-তে রবীন্দ্রনাথ প্রবাসীতে লেখা প্রকাশ করতে শুরু করেন। 1314 বঙ্গাব্দে আষাঢ় শ্রাবণ মাসে মাস্টার মশাই গল্প লেখেন। শ্রাবণে প্রকাশিত হয় একটি প্রবন্ধ ব্যাধি ও প্রতিকার। 1324-এ প্রবাসীতে তিনি লেখেননি, তখন সবুজপত্র নিয়ে ব্যস্ত ছিলেন। সবুজপত্র আবার হচ্ছে প্রমথ চৌধুরী পত্রিকা, 1324-এ তিনি ব্যস্ত ছিলেন সবুজপত্রে। 1911-তে রামানন্দ প্রথম শান্তিনিকেতনে যান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। 1913-তে 23শে নভেম্বর কোভিড, আচ্ছা এটা কোভিড না, যতবার লিখতে যাই কবির কথাটা যখনই লিখতে যাই তখন কোভিড হয়ে যায়। কবির নোবেল পুরস্কার লাভ করলে তার উপলক্ষে শান্তিনিকেতনের সংবর্ধনা সভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামানন্দ। তাহলে রবীন্দ্রনাথের সঙ্গে কিন্তু যথেষ্ট ভালো একটা সম্পর্ক ছিল রামানন্দের। রবীন্দ্রনাথ যখন কলকাতায় আসেন, রামানন্দ কর্নওয়ালিস, এইটা আছে ভুল, কর্নওয়ালিস হবে, হ্যাঁ, কর্নওয়ালিস এর বাড়ি, রামানন্দের কর্নওয়ালিসের বাড়িতে, মানে কর্নওয়ালিস স্ট্রিটের বাড়িতে, এইরকম হবে, হ্যাঁ। কর্নওয়ালিস, ওই যে কর্নওয়ালিস একজন ইংরেজি, ওয়ালিস, আচ্ছা লয়ের শীতল বর্ষা স্ট্রিটের বাড়িতে গিয়ে দেখা করতেন। বেশ। 1948 কি বলছে দেখো, 1348 প্রবাসীর ভাদ্র সংখ্যায় বিবিধ প্রসঙ্গে টেনিসনের কবিতার উল্লেখ করে তার সঙ্গে রবীন্দ্রনাথ চির বিচ্ছেদকে তিনি বন্ধু বিয়োগ ও বৈধব্য বলে
উল্লেখ করেছেন। এখানে এইটু বানান ভুল আছে। রবীন্দ্রবিহীন জগতের কল্পনা কখনো করেন নাই। এই মাঝখানের এই বাক্যগুলো খুব ভালো। রবীন্দ্রবিহীন জগতের তিনি কল্পনা করেন নাই। ক্ষিতিমোহন সেন লিখেছেন, ভারতের প্রাচীন শাস্ত্র সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল, অথচ তিনি একজন খুব যুক্তিবাদী মানুষ ছিলেন। এটা পতিতার হবে না, আমার মনে হচ্ছে পবিত্রতার। এটা হবে, বানান ভুল আছে। 1906 দিকে ভগ্নী নিবেদিতা যখন কাশীতে তিল ভান্ডারেশ্বরের বাড়িতে বাস করেন, তখন তিনি একদিন রামানন্দ বাবুর প্রবাসীর প্রচুর প্রশংসা করেছিলেন। তাহলে ভগ্নী নিবেদিতাও প্রবাসীর পত্রিকার একজন গ্রাহক ছিলেন বলা যেতে পারে, মানে তিনি ছিলেন এটুকু শিওর। তা না হলে প্রবাসী না পড়লে তিনি প্রশংসা করবেন কি করে। আরও বলেন, এমন একদিন আসবে যখন তিনি সারা ভারতের বেদনা প্রকাশের ভাগ লইবেন। ভালো কথা, খুব দারুণ মন্তব্য। প্রবাসীতে বিদ্যুৎশেখর ভট্টাচার্য কি লিখেছেন দেখো। এটা জেনি ভাই না, জেনে ভাই। হ্যাঁ, জেনে ভাই। লিগ অব নেশনস, ওই যে ইউনাইটেড লিগ অব নেশনস, সেই ব্যাপারটা। নেশনসের একটি বিশেষ অধিবেশনে নানান দেশের প্রতিনিধি নিমন্ত্রিত হয়েছেন। সেখানে ভারতবর্ষে নিমন্ত্রিত হয়েছেন রামানন্দ বাবু। যাত্রা করেন 1926 1 আগস্ট। তাহলে বুঝতে পারছো কত বড় মাপের লোক ছিলেন তিনি সেই সময়। ইউএনের যে লিগ অব নেশনসের অধিবেশন হচ্ছে, সেখানে রামানন্দ বাবুর ডাক পড়েছে। আর যাত্রা করছে কবে? 1926 1 আগস্ট। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, চেকোস্লোভাকিয়া, অস্ট্রিয়া, ইতালি তিনি 4-5 মাস ভ্রমণ করেন আর কি, করে তারপরে ফিরে আসেন। রামানন্দকে দেখে রম্যরোলা বলেছিলেন। রম্যরোলা ওই যে সেই একজন ইনি কি ফ্রান্সের লোক বোধ হয়, বিশাল বড় একজন লেখিকা রম্যরোলা। বলছে তিনি কি মন্তব্য করেছিলেন, বলছে ইহাকে দেখিয়ে টলস্টয়ের কথা মনে পড়ে। তাহলে রামানন্দকে কার সঙ্গে তুলনা করছে? টলস্টয়ের সঙ্গে। রামানন্দ বনাম টলস্টয়, দুইজনকে সেম মনে করছেন। রামানন্দের সুযোগ্য কন্যা সন্তানে লিখেছেন, পিতৃত্বে বলিতেন, মানে পিতৃদেব হবে এটা, পিতৃদেব বলিতেন সম্পাদক হইতে হইলে জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ অ্যাট লিস্ট ওয়ান হইতে হয়। এর বাংলা মানে আমার জানা নেই, তোমরা দেখে নিও। এটা কে বলছে? তার সুযোগ্য সন্তান, ওই শান্তা দেবীর লেখা এটা। ধর্মবন্ধু প্রকাশিত হয়, এটা একটা পত্রিকা, আশ্বিন 1288-তে। 1885 খ্রিস্টাব্দে একটি মাসিক পত্রিকায় প্রবর্তিত হয়। আচ্ছা, এই সালটা, এটা তো বাংলা সাল। আচ্ছা ঠিকই আছে, এটা বঙ্গাব্দ, কোনো ভুল নাই। এটা বঙ্গাব্দ, এটা খ্রিস্টাব্দ। 1890-তে সম্পাদক হন রামানন্দ। তাহলে ধর্মবন্ধু নামে আর একটা পত্রিকা। তাহলে কয়টা পত্রিকা পেলাম? ধর্মবন্ধু, দাসী, আর কি পেলাম? প্রদীপ, তাই না? তাই তো। (1299 বঙ্গাব্দে বা 1892) দাসী পত্রিকার সম্পাদক হন। এই দেখো, তাহলে এটাও গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কায়স্থ সমাচার ইংরেজি পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ। তাহলে এটা হচ্ছে ইংরেজি পত্রিকা। তারপরে কি বলছে যে 1899 জুলাই বা থেকে 1900 জুন অবধি, বেশি দিন করেননি, 1 বছর খানিক। এলাহাবাদ থেকে কায়স্থ সমাচার
কায়স্থ সমাচার প্রথম প্রকাশিত হয় উর্দু ভাষায়, এটা খুব গুরুত্বপূর্ণ। পরে পরিবর্তিত নাম হয় হিন্দুস্তান রিভিউ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এইটা ইংরেজি কায়স্থ সমাচার বের করেন রামানন্দ। আচ্ছা, এটা হচ্ছে, আরে বিয়ে না, বিয়ে পরীক্ষায় অসাধারণ কৃতিত্বে মুগ্ধ হয়ে অধ্যাপক এরম্বর চন্দ্র মৈত্র তাকে সাধারণ ব্রহ্ম সমাজের মুখপত্র ইন্ডিয়ান মেসেঞ্জারের সহকারী সম্পাদক পদে নিযুক্ত করেন। সম্পাদক ছিলেন হেরম্বর চন্দ্র মৈত্র, এরম্বর না হেরম্বর। হ্যাঁ, তাহলে ইনি ছিলেন কি সম্পাদক, আর তাকে ওই বিয়ে পরীক্ষার অসাধারণ কৃতিত্বের জন্য তাকে কি করা হয়েছে, সহকারী সম্পাদক পদে নিযুক্ত করা হয়। তাহলে এরপর প্রকাশিত হয় কি প্রদীপ, পৌষ 1300, এইটা আমি যেটা বুঝতে পারছি, দাঁড়াও এইটুকু বলে নিই। ডিসেম্বর 1897, সম্পাদক রামানন্দ। রামানন্দ সম্পাদনায় প্রবাসী আত্মপ্রকাশ করে 1308, এপ্রিল 1900-তে। আমি যেটা বুঝতে পারছি সেটা এখানে এই রকম করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে প্রথম মানে কোন কোন পত্রিকা রামানন্দ সম্পাদনা করেছেন সেগুলো পরপর লেখো, পরপর। এইটা আমার মনে হচ্ছে যে দিতে পারে, এটা খুব সম্ভাবনা আছে। তাহলে প্রথম কথা হচ্ছে কি ধর্মবন্ধু, ধর্মবন্ধু, ধর্মবন্ধু 1288। তারপরে কি আসছে দাসী, দাসী আসছে কত 1299। তারপরে কি কায়স্থ সমাচার, আমার গলায় একটু খুশখুশি কাশি হয়েছে, তোমরা কিছু মনে করো না, মাঝে মধ্যে হবে, অসুবিধা হবে, কিছু করার নেই। এটা আবার এই খ্রিস্টাব্দ 1899 থেকে 1900, এটা ইংলিশ। কায়স্থ সমাচার উর্দুতে প্রকাশ করেন এলাহাবাদ থেকে, এটা খুব ভালো। ইংরেজি সমাচার ইংরেজি বের করেন রামানন্দ। আচ্ছা, তারপরে আরেকটা কি ইন্ডিয়ান মেসেঞ্জার। আচ্ছা, ইন্ডিয়ান, তোমরা এক কাজ করো, এরকম করে ছোট ছোট করে খাতায় এরকম করে সাজিয়ে নাও। তারপরে হচ্ছে কি প্রদীপ, প্রদীপ কত 1304, দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, আমিও দেখতে পাচ্ছি না। প্রবাসী, আচ্ছা আবার একবার এই করে দিছি, প্রবাসী 1308। দাঁড়াও, দেখতে পাচ্ছি না। দাঁড়াও 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 দাঁড়াও, টেনশন নিও না। ঠিক হয়ে যাবে, টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। পিয়া থাকলে এত সময় চেঁচিয়ে মাথায় করে ফেলতো। এবার দেখা যাচ্ছে, বলো। না স্যার, দেখা যাচ্ছে না। তাও দেখতে পাচ্ছ না? একটু আগে দেখেছিলাম, স্যার আপনার
স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসছে। নেটের ডিস্টার্ব বোধ হয়, নেট স্লো, কিন্তু নেট তো ভালোই চলছে। হ্যাঁ, নেট তো 1 MB 2 MB করে। দেখো তো, দেখতে পাও কি? আচ্ছা, এবার না স্যার। রিফ্রেশ করো, দেখি কি হয়। করো, রিফ্রেশ করো। তোমরা কেটে দিয়ে আবার জয়েন হও তো, কেটে দিয়ে আবার জয়েন হয়ে যাও, লেফট হয়ে আবার জয়েন হও, দেখো কি হয়। আমার দিক থেকে এখান থেকে সবই ঠিক আছে। দেখো, হচ্ছে। দেখতে পাচ্ছ? বলো। না স্যার। চলো দেখি। আচ্ছা, রেকর্ডিং ওকে, ক্লিয়ার দেখতে পেলেই যথেষ্ট। দেখো, আমি এই কারণে বারবার এত করে করে মানে লাইন বাই লাইন বলছি, এর কারণ হচ্ছে এই ছোটো ছোটো কথাগুলো জানার দরকার আছে, না হলে একবারে তোমাদের বলে দিতাম যে এগুলো তোমরা একবার রিডিং দিয়ে নাও, তাহলে তো পড়ানো আমার সুবিধা হতো, একদিনে 4টে পত্রিকা পড়িয়ে দিতাম। আচ্ছা, ইংরেজিতে মডার্ন রিভিউ, অন্য পত্রিকাগুলো মডার্ন রিভিউ বের হয় 1906 জানুয়ারি মাসের, সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। এগুলো এটা একটু করে দেখো, তাহলে এখান থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে পরপর তার যে পত্রিকাগুলো প্রকাশ করে পরপর এইভাবে কিন্তু তোমরা খাতায় সেটিং করে নাও। বুঝতে পারলে? এইভাবে পড়লে হবে না, এইগুলো নিজেরাও আবার এইভাবে মডিফাই করতে হবে। ইন্ডিয়ান হ্যাঁ, মেসেঞ্জার। আচ্ছা, এবার কি হচ্ছে, 1908 সালে রামানন্দ এলাহাবাদ ছেড়ে আবার কোথায় স্থায়ীভাবে কলকাতায় চলে আসেন। এটা একবার পরীক্ষা দিয়েছিল এটা। প্রবাসীয়তার সম্পাদক সম্পর্কে হুমায়ুন কবির কি বলেছেন, এটা এইগুলো পড়ে নিও, কে কী বলেছেন এগুলো পড়ে নিও। 1917 সাল থেকে প্রায় 2 বছর সময় আশ্রমের ছাত্র কনিষ্ঠ পুত্রের জন্য শান্তিনিকেতন কাটিয়েছেন রামানন্দ। আশ্রমের ছাত্র তার কনিষ্ঠ পুত্রের জন্য শান্তিনিকেতনে কাটিয়েছেন, বেশ। 1925 সালে বিশ্বভারতীতে কলেজে বিভাগ খোলা হয়। রামানন্দ অভিজ্ঞতার কথা স্মরণ করে রবীন্দ্রনাথ তাকে ভবনের অনারারি প্রিন্সিপাল পদে নিয়োগ করেন। রামানন্দ 5 পুত্র, আচ্ছা 2 কন্যা, তার মানে মোট কয়জন? 7 জন। কেদারনাথ, শান্তাদেবী, ইনি বড়। দেবব্রত, অশোক, অনিল, প্রসাদ। দেবব্রত, অনিল, প্রসাদ বেশি দিন বাঁচেনি, তার মানে এই 3 পুত্র বেশি দিন বাঁচেনি, দেবব্রত, অনিল আর প্রসাদ। তাহলে এরা তার মধ্যে
ইনি ছিলেন অশোকবাবু, কেদারনাথ, শান্তা, সীতা, এই 4 জন। এই যে কে কি জানিয়েছে এগুলো একটু পড়ে নিও। হ্যাঁ, মনোরমা, এটা মনোরমা দেবী আছে তার মা। বলছে পিতৃদেবের শান্তিনিকেতন বড় প্রিয় স্থান ছিল, তাহার আকর্ষণের প্রধান কারণ অবশ্যই বন্ধু রবীন্দ্রনাথ। রমানন্দ সম্বন্ধে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এটা একটু পড়ে নিও। এগুলো কে কি বলেছেন এগুলো পড়ে নিও, এগুলো পড়াতে গেলে অনেক টাইম লেগে আসছে, একটুখানি টেনেই পড়াচ্ছে, কিছু করার নেই। তাহলে কবে মারা যান শেষ? 1942-এর 30শে আগস্ট বা 13ই আশ্বিন 1350 সন্ধ্যা 7:40 রামানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার প্রবাসী সম্পর্কে মূল আলোচনা। প্রথম সংখ্যায় মুদ্রিত হয় 5,000 জন কর্মী, তখন ছিল মাত্র, আচ্ছা 5,000 ছিল, মানে প্রথম সংখ্যায় হচ্ছে ছাপা হয় প্রবাসীর যে পত্রিকা সেইটা। আর তখন কর্মী ছিল মাত্র কজন? 1 জন মাত্র। তাহলে ভাবো এত কাজ নিজের বাড়ির লোকরাই করতো। আচ্ছা, প্রবাসীর পশ্চাৎ প্রথম 4 মাস কোথায় ছাপা হয়? কলকাতায়। ভাদ্র সংখ্যা থেকে ছাপা হতো এলাহাবাদ, এটা বানানটা আছে, বানান ইন্ডিয়ান প্রেসে, এইগুলো কিন্তু ইউজিসি নেটে দিয়েছে কোনো না কোনো একবার, আমার যতটুকু মনে পড়ছে। আচ্ছা, বিজ্ঞাপন ছিল মাত্র 2টি, এটা ভালো প্রশ্ন। ওই পত্রিকায়, পুরো টোটাল পত্রিকায় বিজ্ঞাপন ছিল কটা? মাত্র 2টি। কার্যাধ্যক্ষ ও প্রকাশক ছিলেন বাবু আশুতোষ চক্রবর্তী, এটা ভালো ইনফরমেশন। প্রথম প্রবাসী ছাপা হয় বেলজিয়ামের তৈরি গ্র্যান্ড জিসাস মেশিনে, তাহলে এটা ভালো ইনফরমেশন। 1308 বঙ্গাব্দের পহেলা বৈশাখে প্রকাশিত হয়, প্রথম সংখ্যায় প্রকাশিত হয় রচনাগুলি কি কি? ওই যে আগের দিন পড়িয়ে প্রথম বললাম বঙ্গদর্শনের প্রথম সংখ্যায় কি কি বেরোয়, কে কি লিখেছেন সেইটা যেমন গুরুত্বপূর্ণ, এখানে এটাও দেখো তেমনি গুরুত্বপূর্ণ। আবাহন কবিতা শ্রী দেবেন্দ্রনাথ সেন, প্রয়াগ ধামে কমলাকান্ত শ্রী কমলাকান্ত শর্মা আদর্শ কবি, এটা বিরাকেটের মধ্যে আছে। অজন্তা গুহাবলী চিত্র সম্পাদক নিজে। প্রবাসীর কবিতা রবীন্দ্রনাথ, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রবাসী পত্রিকায় প্রবাসী কবিতা লিখছেন কে? রবীন্দ্রনাথ। জীববিদ্যা সম্পর্কে লিখেছেন শ্রী যোগেশচন্দ্র রায়। ক্ষীরাত কুম্ভ খণ্ডের হবে শ্রী জ্ঞানেন্দ্র মোহন দাস। শর্করা বিজ্ঞান শ্রী নিত্যগোপাল মুখোপাধ্যায়, বিবিধ প্রসঙ্গ সম্পাদক। সম্পাদকের 2টি লেখা পেলাম, মানে 2টি জিনিস পেলাম, অজন্তা গুহাচিত্র আর বিবিধ প্রসঙ্গ। ভিতরে পূর্ণ পৃষ্ঠার ছবি জয়পুরের মহারাজ ও দেওয়ান কান্তিচন্দ্র মুখোপাধ্যায়। সূচনার সম্পাদক লিখেছেন, কি কি লিখেছেন এগুলো একটু দেখে নিও। কি বলছে? প্রথম 2-3 বছর পর পত্রিকার মুখ্যবাণী ছিল কবি টেনিসনের দন্তেশ্বর না তালবস্যার, ঠিকই আছে, না দন্তেশ্বর, এটা টেনিসনের লিখিত একটি কবিতা। 2-3 বছর পরে পত্রিকার মুখ্যবাণীতে টেনিসনের একটি কবিতা ছিল, সেটি কি? বিউটি, গুড অ্যান্ড নলেজ আর 3 সিস্টার্স টু লুক অন নভেল। তাহলে এই যে টেনিসনের একটি কবিতা এরকম করে দেয়া ছিল, এটা কেমন করে প্রশ্ন দিতে পারে? যে এই মুখ্যবাণী দেয়া থাকতে পারে, বইয়ের পাতার মধ্যে লেখা থাকতে পারে, বা বইয়ের প্রথমে লেখা থাকতে পারে, বা প্রথম কবিতা ছিল এইটি, এইরকম করে দিতে পারে। কিন্তু 1314 বঙ্গাব্দে এটা আষাঢ় মাস হবে, আষাঢ় সংখ্যা থেকে এটি পরিবর্তিত হয়ে ছাপা হতো সংস্কৃত 2টি নীতিবাক্য। কি সেই সংস্কৃত নীতিবাক্য? সত্যম শিবম সুন্দরম আর মুন্ডক উপনিষদের ন্যায়ামাত্তা বলহীনেন লভ্য, এই 2টি বাক্য। এটা কিন্তু একবার ইউজিসি নেটে দেখেছিলাম এই প্রশ্নটা, সত্যম শিবম সুন্দরম এই ব্যাপারটা। দেখো, এটা 1938-এ মার্চ মাসে রামানন্দ এলাহাবাদ ছেড়ে কলকাতায় আসেন, তখন পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হতো। প্রথম 4 বছর লোকসান হয় কত? 1,500 টাকা করে। তখনকার দিনে 1,500 টাকা, বুঝতে পারছো মানে কত টাকা? যেখানে হচ্ছে 200-250 টাকা করে কলেজের প্রফেসরের মাইনে, সেখানে 1,500 টাকা মানে কত টাকা?
আচ্ছা, কলকাতায় কোথায় ছাপা হতো প্রবাসীর কাগজ? 5 নং শিবনারায়ণ দাস লেনের কুন্তলিন প্রেসে। এটাই হয়েছে নেটের প্রশ্ন, নেটের কোশ্চেন। তাহলে কত নম্বর? 5 নম্বর শিবনারায়ণ দাস লেনের কুন্তলিন প্রেস, এটা মনে রাখো, কুন্তলিন প্রেস। প্রবাসী নামক কবিতায়, মানে নামক না, এটা নামক, প্রবাসী নামক কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন প্রবাস কথা ও নাহিরে নাহিরে জনমে জনমে মরণে। তাহলে ওই যে প্রবাসী কবিতা, প্রবাসী পত্রিকায় প্রবাসী কবিতা লিখছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকায় অবনীন্দ্রনাথের প্রথম ছবি প্রকাশিত হয়। কার? অবনীন্দ্রনাথের। রামানন্দের সঙ্গে অবনীন্দ্রনাথের প্রথম পরিচয় হয় কোথায়? এলাহাবাদে। অবনীন্দ্রবাবু যামিনীকে দিয়েছেন, মানে যামিনী তার একজন মানে মাধ্যম আর কি, দিয়েছেন ছবি ছাপানোর জন্য। আর প্রথম ছবির নাম হচ্ছে শাহজাহানের মৃত্যু। তাহলে প্রবাসীতে যেটা ছাপানোর জন্য দিয়েছিলেন সেটা হচ্ছে শাহজাহানের মৃত্যু। প্রবাসীর সূচিপত্রে 6 মাস অন্তর প্রকাশিত হতো। প্রথমে চিত্রের নাম, পরে শিল্পীর নাম, শেষে সংখ্যা। এইগুলো কিন্তু পরপর দেয়। এটা ওটা, এটা এই জায়গায় দিয়ে দেবে, এটা এই জায়গায় দিয়ে দেবে, এটা এই জায়গায় দিয়ে দেবে, এরকম করে দিয়ে দেবে। যে চিত্রগুলি প্রকাশিত হয়েছে পরপর লেখো। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, ডবল টিপি লিস্টার দেওয়া চলে। এটা প্রবাসীতে যে ছবিগুলো হয়েছিল দেখো, মেঘদূত, বিরোহী যক্ষ অবনীন্দ্রনাথ, শকুন্তলার পুত্র ভরত সিংহের দাঁত গণিতেছে, মহাদেব বিশ্বনাথ ধুরন্ধর, শিশু কৃষ্ণের মুখে যশোদার বিশ্বরূপ দর্শন, রাজা রবি বর্ম, গ্রাম পঞ্চায়েতন মহাদেব বিশ্বনাথ ধুরন্ধর। তাহলে এই লোকের দুটি হইল। সেন্ট জেনভিভ, এটা বিদেশি একজন লেখকেরই ছবি। বুদ্ধদেব, যামিনী গঙ্গোপাধ্যায়। প্রবাসীতে বজ্রমুকুট ও পদ্মাবতী, বিরোহী যক্ষ, দীপান্বিতা, সুজাতা, বুদ্ধ ইত্যাদি দেখিয়া নানা জায়গায় মজলিসে হাসি তামাশা হতো, কাগজের বিরুদ্ধে সমালোচনা হতো। তাহলে ভালো কিছু করলেও তার সমালোচনা তো হবেই, কিছু করার নাই। সব খারাপ কিছু করলেও সমালোচনা হয়, ভালো কিছু করলেও সমালোচনা হয়। আচ্ছা, বিভিন্ন সময় প্রবাসীর প্রচ্ছদ অঙ্কন কে করেছেন? নন্দলাল বসু, সমরেন্দ্রনাথ গুপ্ত, শৈলেন্দ্রনাথ দে, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। এখানে যেটা বারবার পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে সেটা হচ্ছে প্রবাসীতে কতগুলো বিভাগ ছিল, বিভাগ, সেই বিভাগ থেকে প্রশ্ন দেয়। হ্যাঁ, কেমন? এই যে পঞ্চশস্য, এখানে কত? 1345 সম্ভবত এই বিভাগটি বন্ধ হয়ে যায়। আচ্ছা, 1320 বঙ্গাব্দে বৈশাখ মাস, 1320 বঙ্গাব্দের বৈশাখ মাস আমি কেমন করে মনে করেছিলাম বলো তো? মনে রেখেছিলাম যে পঞ্চশস্য ছিল কটি? 20টি। তার মানে 1320। তোমাকে এই সাইডে পঞ্চশস্য দেবে, এই সাইডে হচ্ছে কি ম্যাচিং করার জন্য তারিখ দিয়ে দেবে যে কোন মাস থেকে শুরু হয়। কোষ্ঠী পাথর, পাথর ছিল কটি? 1316টি। এই অপর একটি বিভাগ হচ্ছে কোষ্ঠী পাথর, 1316 বঙ্গাব্দ থেকে শুরু হয়। এই বিভাগটি সমকালীন পত্র পত্রিকা নিয়ে নির্বাচিত। আর একটা বিষয় সেটা হচ্ছে এই পত্রিকায় কোন কোন বিষয়ে কি কি লেখা হতো। যেমন একটি জনপ্রিয় তথ্য সমৃদ্ধ বিভাগ পঞ্চশস্য। এখানে কি হয়? বিশ্বের জ্ঞান ভাণ্ডার থেকে আহৃত সংবাদ ও পরিবেশনা বা সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দিয়েই তৈরি হয়েছিল এটি। তাহলে এইখানে কি হচ্ছে দেখো, এর বিষয় কি আর সাল কত, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোষ্ঠী পাথর বিষয় কি? আচ্ছা, সাল কত দেখি আগে। 1316 বঙ্গাব্দ শুরু হয়। এটি সমকালীন পত্র পত্রিকা নিয়ে বিবিধ থেকে নির্বাচিত বিবিধ রচনার পুনঃমুদ্রণ বা সংক্ষিপ্ত সার। তাহলে প্রথম কথা হচ্ছে কোষ্ঠী পাথর ছিল কয়টি? 16টি। এখানে কি হতো? বিভিন্ন রচনায় পত্র পত্রিকায় বিভিন্ন বিষয় রচনা হতো, সেটা আবার পুনর্মুদ্রণ বা ছোট করে সংক্ষেপ করে প্রকাশ করা হতো। তারপরে কি বলছে? দেশে বিদেশে 1328 আমি মনে রেখেছিলাম কেমন? আচ্ছা দেখো, এটা পড়ে নি। 1325 বঙ্গাব্দ থেকে দেশের কথা নামে একটি বিভাগ চালু হয়েছিল, পরে বিদেশের খবরে তো অন্তর্ভুক্ত হয়, নাম হয় দেশে বিদেশে। তাহলে দেশে বিদেশে কত? আমি 1325 আমি করেছিলাম, মনে রেখেছিলাম যে 25টি দেশ আছে আর 28টি বিদেশ আছে।
পৃথিবীতে দেশ আছে 25টি, 28টি বিদেশ আছে। তার মানে কি 25-এ শুরু হচ্ছে দেশ দিয়ে, পরে বিদেশের কথা চালু হচ্ছে, সেখানে কি হচ্ছে দেশ বিদেশের কথা বলে নামে পরিচিত হচ্ছে। সংক্ষিপ্ত গ্রন্থ সমালোচনা কি হয় এখানে? প্রবাসীর একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা হলো সমসাময়িক পত্রিকা গ্রন্থের সমালোচনা প্রকাশ। 1309 বঙ্গাব্দের আষাঢ় মাসে রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায় ইংরাজি গ্রন্থের সমালোচনা হিন্দু রসায়নের ইতিহাস নামে বেরিয়েছে। তাহলে এখানে এখানে এটাও গুরুত্বপূর্ণ, আর প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে যা লিখেছে সেটাও গুরুত্বপূর্ণ। 1313 আশ্বিন সংখ্যায় সমালোচনার শিরোনাম দিয়ে কিছু পুস্তকের সমালোচনা প্রকাশ করা হয়। পুস্তক পরিচয় নামে নিয়মিত বিভাগ শুরু হয় 1318 বঙ্গাব্দে। সম্পাদক স্বয়ং রবীন্দ্রনাথ, দীনেশচন্দ্র, যতীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি সমালোচকদের মধ্যে ছিলেন। বেতালের বৈঠক 1330 বঙ্গাব্দে বৈশাখ সংখ্যা। আমি কি করে মনে রেখেছিলাম যে 30 ঘন্টা বৈঠক হয়েছিল, কত 30 ঘন্টা ধরে বৈঠক হয়েছিল, বেতালের বৈঠক হয়েছিল 30 ঘন্টা ধরে। উদ্দেশ্য এই বিভাগে চিকিৎসা ও আইন সংক্রান্ত প্রশ্ন উত্তর ছাড়াও সাহিত্য, দর্শন, বিজ্ঞান, শিল্প, বাণিজ্য ইত্যাদি। মজলিস 1328 28 জন মহিলা মজলিস বসিয়েছিল। 28 জন মহিলা মজলিস বসিয়েছিল। দেশে বিদেশে নারীদের কথা তো থাকতোই। মহিলা কবিদের রচিত কবিতা মাঝে মাঝে প্রকাশিত হতো। কোনো কোনো সংখ্যায় মহিলা সংবাদ সচিত্র শিরোনামে বের হতো। এই যে মহিলা সংবাদ সচিত্র মানে চিত্র সহকারে। ছোটদের পাততাড়ি, আলোচনা, হারামণি, এগুলো এই করে পড়ে নিও। 1322 যতীন্দ্রনাথ ঠাকুর দুখানি ইংরেজি গান স্বরলিপি সহকারে প্রকাশ করে 1322 কার্তিক সংখ্যায়। তাহলে এইগুলো একটু দেখে নিও। যারা উপন্যাস লিখেছেন তারা কারা, গল্প লিখেছেন তারা কারা, ভ্রমণ কাহিনী লিখেছেন তারা কারা, এই যে এইটা গুরুত্বপূর্ণ। বলছিলাম না, শরৎচন্দ্র কোনো লেখায় প্রকাশ হয়নি, এটি সাধারণ নিয়মের ব্যতিক্রম এবং কিছুটা আশ্চর্যজনক। মডার্ন রিভিউতে শরৎচন্দ্রের লেখা বিন্দুর ছেলে অনুবাদ বের হয়। প্রতি মাসে প্রবাসীর পৃষ্ঠা বিজ্ঞাপন বাদে কত পাতা ছিল? 96 পাতা। পত্রিকা নয়, ছোটোখাটো একটি বই। তাহলে 96 পাতা মানে ছোটোখাটো একটি বই। আচ্ছা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রসঙ্গ আছে, একটুখানি পড়ে নিও। রামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধে রামানন্দ চিন্তাধারা একটি বিরক্তিকর, এটা ভালো মন্তব্য। দীর্ঘ 42 বছর ধরে রামানন্দ প্রবাসী সম্পাদনা করেছেন। তাহলে 60 বছর কি কেন বলছে? তাহলে 42 পর্যন্ত রামানন্দ, তাহলে বাকি 18 বছর কে করেছেন? তার পুত্র অশোক। মৃত্যুর পর পুত্র কেদারনাথ সম্পাদক হিসেবে প্রবাসীর হাল ধরেন 1350 অগ্রহায়ণ থেকে। তাহলে অশোক না কেদারনাথ। 1371 খ্রিস্টাব্দ বঙ্গাব্দে চরিত্র অবধি, বঙ্গাব্দের চরিত্র অবধি না, এটা ভুল লেখা আছে। 1371 বঙ্গাব্দে এইটুকু হবে, অন্তত চরিত্র না চরিত্র হবে। হ্যাঁ, চরিত্র অবধি অন্তত প্রকাশিত হয়েছিল প্রবাসীর শেষ সংখ্যা কবে বেরিয়েছিল সে তথ্য এখনো হাতের কাছে নেই। রবীন্দ্রনাথ পত্রিকা নামক প্রবন্ধ তিনি বলেছেন, তার মানে পত্রিকা, এটা হচ্ছে প্রবন্ধের নাম। কি বলছেন? প্রবাসী জাতীয় পত্রিকা দেশের একটি প্রয়োজন সিদ্ধি করেছে। জনসাধারণ চিত্রকে সাহিত্যের নানা উপকরণ দিয়ে তৃপ্তি করা এর ব্রত। এতে মনকে একেবারে জড়াতে দেয় না, নানা দিক থেকে মৃদু আঘাত দিয়ে জাগিয়ে রাখে। আচ্ছা, তাহলে এখানে লাস্টের মন্তব্যটা ভালো। যে বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলো একটুখানি ফোকাস করো, বিভাগগুলো ফোকাস করো, কোন কোন বিভাগে কি রচনা হতো, গল্প লিখছেন কে, উপন্যাস লিখছেন কে, এই লেখকগুলোর নাম একবার করে রিডিং দাও, লেখকদের নাম একবার করে রিডিং দাও। প্রবাসীর আগে রামানন্দর ব্যক্তিগত জীবন সম্পর্কে একটুখানি ফোকাস করো, আর রামানন্দ পরপর কোন পত্রিকাগুলো প্রকাশ করছে তার উপর ফোকাস করো, কে কি মন্তব্য করেছে তার উপর ফোকাস করো, মন্তব্যগুলো ফোকাস করো, ব্যাস, আর কিছুই নেই। আর জাস্ট একবার রিডিং দাও। সব মনে রাখতে গেলে পারবা না, সব মনে রাখতে গেলে হবে না, অতএব না করাই সেটা বেটার।
ওকে।